রূপসাপুর জঙ্গলে অনেক পশু পাখি বাস করত। সেখানে টোনা ও টুনি নামে এক দম্পতিও বাস করত, কিন্তু দুর্ভাগ্যবশত তাদের কোনো সন্তান ছিল না। একদিন টোনা ও টুনি জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন জঙ্গলের সবাই ওদেরকে দেখে বলতে থাকে, এই তোমরা সবাই দেখো, বন্ধা দম্পতি হেঁটে যাচ্ছে, একটা সন্তান দেওয়ার মুরদ নেই। তারা আবার দেখো রাস্তা দিয়ে বুক ফুলিয়ে হেঁটে যাচ্ছে, না জানি আবার কখন এদের ছায়া আমাদের সন্তানদের উপর এসে পড়ে আর আমাদের সন্তানরা অপয়া হয়ে যায়। এসব কথা শুনে টোনা ও টুনি কাউকে কিছু না বলেই কাঁদতে কাঁদতে সেখান থেকে তাদের বাড়িতে চলে যায়। টোনা, কতদিন আমরা এই অপমান সহ্য করব বলো তো? সৃষ্টিকর্তা কি আমাদের একটা সন্তানও দিবে না নাকি? বলো টোনা, তুমি বলো। টুনি, তুমি আর কেঁদো না তো। আমি একটা তান্ত্রিক বাবার সন্ধান পেয়েছি। চলো, তোমাকে আজ আমি সেখানেই নিয়ে যাব। বনের পাখিদের এসব বিষাক্ত কথা আমাদের যে আর সহ্য হচ্ছে না। তাই চলো আমরা সাধু বাবার কাছে যাব। সাধু বাবা যদি আমাদের জন্য কিছু একটা করতে পারে। তুমি যেখানেই নিয়ে যাবে আমি সেখানেই যাব, তবুও আমার একটা সন্ধান চাই যে। এরপর টোনা ও টুনি তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিককে সবকিছু খুলে বলে। সব শুনে তান্ত্রিক ওদের বলতে থাকে, এই নে মন্ত্রসিক্ত ফুল, আর এই ফুলগুলো নিয়ে সুন্দর একটা ঘর বানাবি। আর এই ঘর থেকেই তোদের ছানা জন্ম নিবে। আর এই ছানা কোনো সাধারণ ছানা নয়, এই ছানা অলৌকিক ছানা। ঠিক আছে বাবা, আপনাকে অনেক ধন্যবাদ। তবে দাঁড়া, এই ফুলগুলো নিয়ে তোদের বাড়িতে ফেরার সময় তোদের অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। তবে মনে রাখিস, যাবার সময় যদি এই ফুলের ঝুড়ি থেকে কোনো একটা ফুল পড়ে যায়, তাহলে তোদের এই ফুলের বিনিময়ে একটি করে ছানা হারাতে হবে। আর তার বিনিময়ে তোরা আর কোনোদিনও আমার কাছে সাহায্য নিতে পারবি না। ঠিক আছে বাবা, আমরা অনেক সাবধানে যাব। এরপর টোনা ও টুনি ফুলের ঝুড়ি নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। আস্তে আস্তে হঠাৎই তারা একটি বাঘের সামনে পড়ে যায়। হ্যালো, সেই কতদিন হলো তাজা মাংস খাই না, আর আজ তো দেখছি দুটো তাজা তাজা পাখি আমার সামনে এসেছে। এবার আমি এদের খেয়ে আমার মনটা একটু শান্ত করব। হা 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 হা। বাঘ মামা, তুমি আমাদের খেও না গো। অনেক শখ করে সন্তানের মা হব বলে জাদুই ফুল নিয়ে যাচ্ছি। বাঘ মামা, তুমি আমাদের ইচ্ছে একেবারে শেষ করে দিও না বাঘ মামা। তোদের ইচ্ছে পূরণ করতে হলে যে আমাকে না খেয়ে থাকতে হবে, আর সেটা তো আমি একদম মেনে নিতে পারবো না। এই বলে সেই বাঘটি টোনা ও টুনির ওপর আক্রমণ করলো। টোনা ও টুনি কোনো মতে তাড়াহুড়ো করে সেখান থেকে উড়াল দিয়ে চলে যায়। আর উড়াল দেওয়ার সময় সেই ঝুড়ি থেকে 6টি জাদুই ফুল মাটিতে পড়ে যায়। বাঘের কারণে তারা আর ফুলগুলো তুলেও নিতে পারে না। আর এই দেখে বাঘটি ওদের পেছনে ছুটতেই থাকে, কিন্তু কিছু দূর গিয়ে বাঘ আর ওদের ধরতে পারে না। টোনা ও টুনি নিজেদের বাড়িতে পৌঁছে যায়। টোনা, এবার কি হবে বলো তো? আমাদের চুরি থেকে তো 6টা ফুল মাটিতে পড়ে গিয়েছে। এবার কি আমি তাহলে সন্তানের মুখ দেখতে পারবো না? টুনি, এখনো তো সব ফুল পড়ে যায়নি, এখানে তো আরো অনেক ফুল আছে। চলো আমরা বরং এটা দিয়েই ঘর বানিয়ে দেখি, সৃষ্টিকর্তা যদি আমাদের মুখের দিকে একটু তাকায়। টোনা ও টুনি মিলে ফুলের ঘর বানাতে থাকে। দেখতে দেখতে রাতও নেমে আসে, আর তখনই হঠাৎ করেই জোরে বাতাস বইতে থাকে। আর সেই বাতাসের কারণে আরো 6টি ফুল পাশে একটি নদীতে গিয়ে পড়ে। টোনা, রাত পেরিয়ে তো সকাল হয়ে গেল, কিন্তু এখনো তো আমাদের একটা সন্তানও হলো না গো। তাহলে কি? আর ঠিক তখনই ফুলের ঘর থেকে ছানার কান্নার আওয়াজ আসতে থাকে। টোনা ও টুনি খুব তাড়াতাড়ি করে ফুলের ঘরের কাছে যায়। ঘরে ঢুকতেই ওরা পুরোপুরিভাবে অবাক হয়ে যায়। ওরা দেখতে পায় যে ঘরের মধ্যে একটি ফুটফুটে ছানা বসে কান্না করছে। টোনা, সৃষ্টিকর্তা যে আমাদের ডাক শুনেছে গো। সৃষ্টিকর্তা তো আমাদের নিরাশ করেনি গো।
টোনা এবং টুনি ওদের সন্তানকে পেয়ে মহা খুশিতে ছিল। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে আর ছোট্ট টুকি বড় হতে থাকে। এরপর টুকির কথা জঙ্গলের সবাই জেনে যায়। পাখিরা সকলে দল বেঁধে টুনির বাড়ির সামনে হাজির হয়। কি ব্যাপার টুনি, এই ছানাকে আবার কোথা থেকে তুলে নিয়ে এসেছিস? নিজে তো কোনো ছানায় জন্ম দিতে পারিসনি। তোমরা আমাদের পিছনে কেন পড়ে আছো গো? আমাদের যাকে ইচ্ছে তাকেই আমাদের সন্তান বানাবো। তোমাদের তো এখানে কোনো সমস্যা হওয়ার কথা নয়। সবাই ঠিকই বলে, চাম নেই তার, আবার বাঘের নাম। এই কথা বলে সকলে সেখান থেকে চলে যায়। এরপর দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। এইদিকে টুকিও অনেক বড় হয়ে যায়। একদিন টুকি নদীর পাড়ে বসেছিল। হঠাৎ করেই সে একটি গায়েবী আওয়াজ শুনতে পায়। বোন, আমাদের তুই বাচ্চা বোন, আমরা যে জলের তলে অনেক কষ্ট পাচ্ছি। কে কে কথা বলছো? আমি তোমাদের কেন দেখতে পাচ্ছি না? টুনি চিৎকার করে ডাকতে থাকে, কিন্তু ততক্ষণে গায়েবী আওয়াজ আর ভেসে আসে না। টুকি ভয় পেয়ে সেখান থেকে বাড়িতে চলে যায় আর তার মাকে সব ঘটনা খুলে বলে। টুকির মুখে এসব কথা শুনে টুনির সেই তান্ত্রিকের কথা মনে পড়ে যায় আর টুনি মনে মনে ভাবতে থাকে, তাহলে কি তান্ত্রিকের কথা সত্যি হয়েছে? ঝুড়ি থেকে পড়ে যাওয়া 6টা ফুল নদীতে পড়ে সেগুলো আমার সন্তানও হয়েছে, আর তারা জলের নিচে বিপদে আছে। মা, তুমি কথা কেন বলছো না বলো তো? এরপর টুনি তান্ত্রিকের কথা টুকিকে খুলে বলে। মা, তাহলে তো আমার বোনেরা অনেক কষ্ট আছে মা, আর আমার তো ওদেরকে বাঁচাতে যেতে হবে মা। এরপর টুকি আর এক মুহূর্ত দেরি না করে নদীর দিকে তাড়াতাড়ি করে চলে যায় আর জলের নিচে গিয়ে টুকি ওদেরকে ডাকতে থাকে। আমি তো জলের তলায় চলে এলাম, কিন্তু এখানে তো কাউকে দেখতে পাচ্ছি না। সামনে তো আবার মৎস্যকন্যাদের দেখা যাচ্ছে, দেখি তো কাছে গিয়ে। এ কি, কে তুমি? আমাদের এই মৎস্যরাজ্যে তুমি কিভাবে এলে? এরপর টুকি মৎস্যকন্যাকে সব কথা খুলে বলে। এটার সমাধান তো জলরানী দিতে পারবে, কিন্তু আমাদের জলরানী তো অনেক অসুস্থ। কি করলে তোমাদের জলরানী সুস্থ হয়ে উঠবে? এই জলের তলায় আছে একটা বিরাট পদ্ম ফুল। সেই ফুলটি শুধু জলের তলাতেই থাকে। ওই ফুলটি এনে যদি রানীমাকে স্পর্শ করা যায় তাহলেই রানীমা সুস্থ হয়ে যাবে, কিন্তু ওই ফুলের কাছে তো আমরা কখনোই যেতে পারবো না। তুমি চেষ্টা করলেই যেতে পারবে। তুমি শুধু আমাকে ওই ফুলের কাছে নিয়ে চলো। এরপর মৎস্যকন্যা টুকিকে নিয়ে সেই পদ্মর কাছে যায়। টুকি চোখ বন্ধ করে সেই পদ্মর কাছে যায় আর ফুলটি তুলে নিয়ে সোজা জলরানীর কাছে আসে আর ফুলটি এনে জলরানীর শরীরে স্পর্শ করায়, আর অমনি জলরানী সুস্থ হয়ে ওঠে। আমাকে সুস্থ করে তোলার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। এবার বলো তো, তুমি এই জলরাজ্যে কেন এসেছো? ও আচ্ছা, সবই তো শুনলাম। তোমার 6 বোন ফুল হয়ে আমার রাজ্যে এসেছিল, আর আমি ওদের জন্মের পর ওদেরকে একটি সুরক্ষিত জায়গায় রেখেছিলাম। ওই তো ওরা, যাও ওদের এবার ফিরিয়ে নিয়ে যাও। জলরানী, আপনাকে অসংখ্য ধন্যবাদ। বোনেরা চল, তোদেরকে যে এবার মায়ের কাছে ফিরে যেতে হবে। এরপর টুকি তার বাকি 6 বোনকে নিয়ে বাড়িতে ফিরে যায় আর সেই ফুলের ঘরে 7টি ছানা একসাথে বসে পড়ে। এবার আমার ফুলের ঘরে 16 আনা পূর্ণ হয়েছে। এখন আর কেউ এসে আমাদের অপমান করতে পারবে না। এখন আমি আমার পাগলি বউ আর 7টি ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে দিন কাটাতে পারবো। হা হা হা। টোনার এমন কথা শুনে সবাই অনেক হাসতে থাকে। এরপর থেকেই বনের প্রতিবেশীরা টোনা আর টুনিকে কোনো কথা শোনাতে পারে না। টোনা ও টুনি ওদের 7টি ছানাকে নিয়ে অনেক সুখে শান্তিতে তাদের দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আজকের আমাদের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। চোর চোর, কে কোথায় আছো? আমার ঘরে যে চোর ঢুকেছে।
চোর 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 যে আমার সবকিছু নিয়ে পালিয়ে গেল, কে কোথায় আছো? এভাবে টোনা মেয়েদের মতন একা কান্না জড়িয়ে দেয়। আর এদিকে টোনার এমন কান্নাকাটি শুনে প্রতিবেশীরা সেখানে চলে আসে। আরে আরে বোকা কোথাকার, তোর মতো একটা ছেলে পাখি ঘরে থাকতে কি করে চুরি হয় বলতো? তাছাড়া তুই আবার মেয়েদের মতো এমন ন্যাকা কান্না কেন করছিস? আমি তো ঘুমিয়েছিলাম, তবে আমি চোরকে দেখেছি। ওকে ধরে পিটুনি দিয়ে আমি আমার সব জিনিসপত্র ফেরত নিতে পারবো। তাহলে বলতো, বলতো দেখি, কে কে হয়ে হতচ্ছাড়া? আমি এক্ষুনি তাকে ধরে তার হাড় গোড় গুঁড়ো করবো। কালু কালু এসেছিল আমার ঘরে চুরি করতে। তোমরা সবাই মিলে ওকে ধরে শাস্তি দাও। কি? কালুর এত বড় সাহস! ও কিনা এসে তোর ঘরে আবার চুরি করছে? এই এই, চলো তো চলো, সবাই চলো। এরপর সবাই মিলে কালুর বাড়িতে যায় আর কালুকে কোনো কথাবার্তা ছাড়াই গণধোলাই করা শুরু করে দেয়। আরে আরে, তোমরা আবার আমাকে এভাবে কেন মারছো? ছাড়ো ছাড়ো আমাকে। আমি কি অপরাধ করেছি সেটা তো আগে বলো। তুই আমাদের টোনার বাড়িতে চুরি করেছিস, আর তাই তো আমরা সবাই মিলে তোকে গণধোলাই দিলাম। এবার তাড়াতাড়ি টোনার জিনিসপত্রগুলো বের কর তো, নয়তো কিন্তু আমরা সবাই মিলে তোকে ধরে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দেব, এই বলে দিলাম। আরে আরে, তোমাদের সবার মাথা ব্যথা কি গেছে নাকি বলো তো? তোমরা সবাই পাগল হয়ে গেছো। আমি তো দুদিন থেকে ভীষণ অসুস্থ। গতকালকে আমি অসুস্থ হওয়াতে খাবারের খোঁজে বাইরেও যেতে পারিনি, আর তোমরা কিনা আমাকে এইভাবে চোর বলছো? তোমাদের সবার যদি আমার কোনো কথা বিশ্বাস না হয়, তাহলে তোমরা সবাই মিলে আমার পুরো ঘর খুঁজে দেখো। এরপর সবাই মিলে কালুর পুরো ঘর তন্ন তন্ন করে খোঁজে, কিন্তু কেউই কোনো কিছু আর খুঁজে পায় না। আমরা তো আজকে কোনো জিনিসই খুঁজে পেলাম না, কিন্তু কখনো যদি আমরা সবাই কোনো প্রমাণ পাই, তবে কিন্তু তোকে পুলিশের হাতে তুলে দেব, এই বলে রাখলুম। এরপর সবাই মিলে সেখান থেকে চলে আসে। এভাবেই রাত পেরিয়ে ভোর হয়ে আসে। এই এই চামেলি, চল চল, তোর তো ঘাস খাওয়ার সময় হয়ে এসেছে। আমি তোকে ঘাস খাইয়ে নিয়ে আসি। টোনা তার পোষা গাভীকে নিয়ে ঘাস খাওয়াতে চলে যায়। এদিকে রাজদরবারের রাজা তার মেয়েকে নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। আমার মেয়েটার যে পশু আর গাছপালাকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা আছে, আর আমার মেয়ের সেই ক্ষমতার জন্য যে কোনো সময় ওর ওপর যে কোনো বিপদ নেমে আসতে পারে। না না, বাবা হয়ে আমি আমার মেয়ের এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারি না। আমাকে আজকেই কোনো যোগ্য রাজকুমারের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিতে হবে। কে কোথায় আছো? এক্ষুনি আমার মেয়ের জন্য স্বয়ংবর সভার আয়োজন করো। রাজার কথা মতো প্রহরীরা স্বয়ংবর সভার আয়োজন করে। সেখানে বিভিন্ন জঙ্গল থেকে রাজকুমারীরা এসে হাজির হয়। রাজকুমারী, তুমি দেখো তো তোমার কাছে কাকে বেশি যোগ্য মনে হয়, আমি তার সঙ্গেই তোমার বিয়ে দিয়ে দেব। যথাজ্ঞা বাবা, ঠিক আছে, তোমার কথাই সব হবে। আচ্ছা, আপনারা কেউ কি দৈব শক্তির অধিকারী? দৈব শক্তি ছাড়া চলাচল করতে পারেন না এমন কেউ কি এখানে আছেন? আমি আছি রাজকুমারী, তুমি আমার কাছে এলে আমি তোমাকে সব শক্তি দিয়ে পরিপূর্ণ করে রাখবো। দুঃখিত, তাহলে তো আমি আপনাকে বিয়ে করতে পারবো না। আমি তাকে বিয়ে করব যার প্রতি আমার মন দুর্বল হয়ে যাবে। রাজকুমারীর এমন কথা শুনে ঈগল বেজায় রেগে যায়। রাজকুমারী, এখনো সময় আছে। আমার দেওয়া প্রস্তাবে রাজি হয়ে যাও, তবেই আমি সবাইকে ছেড়ে দেব। আ আ আ আমি কখনোই তোর কথায় রাজি হব না। সাহস থাকে তো আমার সঙ্গে লড়াই করে দেখা। ঈগল ও রাজকুমারী তাদের লড়াই শুরু করে দেয়। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে লড়াই চলতে থাকে, আর সেই লড়াইয়ে ঈগল জিততে না পেরে মুখ দিয়ে আগুনের গোলা বের করতে থাকে। রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি নিতেই পারলাম না, তবে তাতে কি হয়েছে? রাজকুমারীর প্রিয় গাছটাকে তো আমি তার থেকে দূরে সরিয়ে দিতে পেরেছি। হা হা হা। এসব কথা বলে ঈগল অনেক দূরে চলে যায়, আর এইদিকে সব রাজকুমারীরা মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। বাবা, ও বাবা, এবার আমাদের কি হবে বাবা? আমরা এদেরকে কি করে প্রাণবন্তর করব সেটা তো বলো। আমি তো এর কোনো কিছুই বুঝতে পারছি না রে মা, তবে আত্মীবুড়ি হয়তো এর একটা সমাধান দিতে পারবে। চল, আমরা বরং তার কাছেই যাই। এরপর রাজা আর রাজকুমারী মিলে আত্মীবুড়ির কাছে যেতে থাকে।
আর এইদিকে তো টোনা সেই গাছটা পেয়ে ভীষণ খুশি হয়। আমার উঠোনে তো কোনো গাছই নেই, চল চল চামেলি, আমরা দুজন মিলে এই গাছটাকে আমাদের উঠোনে রোপণ করব, তাহলে যে আমার উঠানে লেবু চাষ হয়ে যাবে। এরপর টোনা তার গাভীটাকে নিয়ে বাড়িতে আসে আর উঠানে সেই লেবুর গাছটা রোপণ করে দেয়। রোপণ করার সাথে সাথে টোনা তো ভীষণ অবাক হয়ে যায়, কারণ গাছটা যে হঠাৎ করে অনেক বড় হয়ে যায় আর তাতে অনেক লেবু ধরে। চামেলি রে, এ আবার আমি কি দেখছি রে? টোনা অবাক হয়ে গাছটার দিকে তাকিয়ে থাকে। এদিকে রাজা রাজকুমারী আত্মীবুড়িকে সব ঘটনা খুলে বলে। মহারাজ, এই বিপদ থেকে বাঁচতে হলে রাজকুমারীকে একটা ত্যাগ স্বীকার করতে হবে। আমি যে সব ত্যাগ স্বীকার করতে রাজি আছি, আপনি শুধু আমাকে বলুন আমাকে কি ত্যাগ স্বীকার করতে হবে। জঙ্গলের ভেতরে একটা অতি সাধারণ পাখি আছে, যার নাম টোনা। ওই টোনার ভেতরে এক অদ্ভুত শক্তি আছে, আর আপনাদের অন্যতম অস্ত্র সেই লেবু গাছ, সেটাও আছে ওই টোনার কাছে। তার কারণেই যে ওই টোনাকে আপনার বিয়ে করতে হবে রাজকুমারী। তাছাড়া আপনাদের বিয়ের পর আপনাদের দুজনের মধ্যকার শক্তি এক হয়ে মহাশক্তিতে পরিণত হবে, আর সেই মহাশক্তি দিয়ে আপনারা ওই রাক্ষসকে দমন করতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বুড়িমা, আমি বরং তাই করব। এরপর রাজা আর রাজকুমারী মিলে টোনার কাছে যায়। তারপর তারা টোনাকে সব ঘটনা খুলে বলে, আর রাজকুমারী টোনাকে বিয়ের প্রস্তাব দেয়। সব কথা শুনে টোনাও বিয়ের জন্য রাজি হয়ে যায়, আর তাদের বিয়েও হয়ে যায়। রাজকুমারীকে আমি বলেছিলাম আমার হতে, কিন্তু রাজকুমারী তুই কিনা আমার হলি না, আর আমার শক্তিও অর্জন করা হলো না। তবে হ্যাঁ, আমার যখন শক্তি অর্জন করাই হলো না, তবে তো তোকে আর বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই। টোনা, টোনা আর দাঁড়িয়ে থেকো না, আক্রমণ করো, আক্রমণ করো ওই রাক্ষসকে। তিনজন মিলে বেশ কিছুক্ষণ লড়াই করতে থাকে, আর লড়াই করতে করতে এক পর্যায়ে রাক্ষসের ডানা ভেঙে যায়। তার শক্তি কমে গিয়ে দুর্বল হয়ে সে মাটিতে লুটিয়ে পড়ে। এটা তোরা একদম ঠিক করলি না, আমাকে বিনাশ করে একদম ঠিক করলি না। আমি আবারও আসবো, আবারও আসবো। এসব কথা বলতে বলতে রাক্ষসীগুলো অদৃশ্য হয়ে যায়, আর এদিকে সমস্ত মূর্তিগুলো আবারও প্রাণবন্ত হয়ে পড়ে। এরপর রাজকুমারী টোনাকে নিয়ে প্রাসাদে ফিরে যায়। তারপর থেকে সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। রূপসাপুর জঙ্গলে সব থেকে একটা বড় গাছে পাশাপাশি দুটো ঘর ছিল। সেই ঘর দুটোতে বাস করত টোনা, টুনি এবং বান্টি ও সুখের পরিবার। টুনি দিদি, এই নাও খেজুর গুড়ের পাটিসাপটা পিঠা। শীত তো পড়েই গেল বলো, তাই আর কি আমি কটা পিঠা বানালাম সবাই মিলে খাওয়ার জন্য। এই নাও গো দিদি। ভালোই হলো, চলো তুমিও বসে পড়ো, সবাই মিলে খাই। কিন্তু বান্টি দাদা কোথায়? তাকে তো কোথাও দেখছি না। দুদিন আগে সে আমাকে বললো সে নাকি অফিসের কাজে বাইরে যাচ্ছে, কিন্তু দুদিন কেটে গেল, এখনো তো সে বাড়িতেই ফিরলো না। সে কি গো, তুমি তাকে কল দেওয়ার চেষ্টা করোনি? চেষ্টা তো করেছি, কিন্তু তার ফোনে তো কোনো কলই যাচ্ছে না। আমার তো ভীষণ চিন্তা হচ্ছে টুনি। এসব কথা শুনে সবাই অবাক হয়ে যায়, আর এদিকে বড় একটা গাড়ি এসে বান্টির উপর দিয়ে চলে যায়, আর বান্টির মৃতদেহের ওপরে একটা চিঠিও লিখে যায়। কি আমার বান্টির আবার এটা কি হলো? টুনি দিদি, এই দেখো আমার বান্টি, ও কেন কথা বলছে না? কথা বলো বান্টি, কথা বলো। সুখী দিদি, তোমার বান্টি যে আর কোনোদিনও কথা বলবে না, কারণ বান্টি দাদা যে মারা গেছেন। না না, এটা কিছুতেই হতে পারে না, আমাকে ছেড়ে ও কিছুতেই চলে যেতে পারে না। সুখী দিদি, তুমি একদম কেঁদো না গো। কিন্তু বান্টি দাদার উপর ওটা কিসের কাগজ? আর কিছু লেখা আছে বলে মনে হচ্ছে। এরপর টুনি বান্টির মৃতদেহের ওপর থেকে কাগজটা নিয়ে পড়তে শুরু করে। তোদের বসবাসরত গাছটা আমার, আর ওই ঘরও আমার। তোরা এখান থেকে চলে যা, আমার চেলারা এসে এখানে ঘাঁটি কাটবে। যদি তোরা আমার কথার অবাধ্য হোস, তবে আমি তোদের হালও বান্টির মতোই করব। এই ঘর তো আমরা বানিয়েছিলাম, তাহলে আবার এই ঘরটা অন্য কারো কি করে হলো? তাছাড়া বান্টি তো আমাকে এসব নিয়ে কোনোদিন কোনো কথা বলেনি।
আমার মনে হচ্ছে কি দিদি, এর পেছনে নিশ্চয়ই কোনো রহস্য আছে, আর তাছাড়া কোনো দুষ্টু পাখির হাতও রয়েছে। আমাদেরকে ওকে খুঁজে বের করতে হবে। এবার আমি আমার বান্টিকে ছাড়া কি করে বেঁচে থাকবো টুনি দিদি? কেতো না গো, তুমি একদম কেতো না। এবার যে বান্টি দাদা সৎকার করানোর জন্য নিয়ে যেতে হবে। এরপর জঙ্গলের অন্যান্য পাখিরা এসে বান্টির দেহকে নিয়ে যায় আর তার মৃতদেহকে সৎকার করায়। এভাবেই দেখতে দেখতে কেটে যায় বেশ কিছুদিন। আর এদিকে, তোরা কে কোথায় আছিস? তাড়াতাড়ি করে এইদিকে আয়, এইদিকে আয় তোরা। আমি যে একটা দুঃস্বপ্ন দেখেছি। কি রে, কোথায় কোথায় তোরা সবাই? কি হয়েছে গো মিনু মাসি, এভাবে রাখছো কেন? বলো তো এবার কি হয়েছে? আমি দেখলাম আমাদের জঙ্গলে একটা কালো ছায়া নেমে এসেছে, আর সেই ছায়াটা পুরো জঙ্গলকে কেমন ওলটপালট করে দিচ্ছে, আর পাশাপাশি দুটো ঘরকে চাইছে। আমি সেই ঘর দুটোকে দিতে চাইনি, তার জন্য আমার ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। আর জানিস তো, এই ঘটনার সাথে সাথে আমার ঘুম ভেঙে গেছে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? সেদিনও বান্টিকে হত্যা করে একটা চিঠি কে যেন দিয়ে গেছে, আর আজ কি না তোমার এসব স্বপ্ন দেখা? সত্যি কি এই দুই ঘরের জন্য কোনো বিপদ নেমে আসছে? শোন, এবার থেকে তোরা একটু সাবধানে থাকবি। আমার তো মনে হচ্ছে এসবই ওই ভুতুড়ে আত্মার কাজ। ও চাইছে পুরো জঙ্গলকে কেড়ে নিতে। এসব তুমি কি বলছো কি মিনু মাসি? কার আত্মা? আর সে কেনই বা পুরো জঙ্গল দখল করে নেবে বলো তো? না না, ওসব তেমন কিছু নয়। তোরা সবাই এবার জঙ্গলে ফিরে যা, আর সবাই একটু সাবধানে থাকিস, তাতেই হয়ে যাবে রে। না না মিনু মাসি, আমরা কোথাও যাব না। তুমি এখন আমাদেরকে আগে বলো, তুমি কার আত্মার কথা বলছিলে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা যখন শুনতেই চাইছিস তবে শোন। সেই অনেক আগের কথা, তখন আমার বিয়ে হয়নি। আমি সবে মাত্র স্কুলের গণ্ডি পেরিয়েছি। আর জানিস তো, টুনি আর সুখী সেই সময়ই তোদের ওই ঘর দুটোকে বানানো হয়। কি বলছো কি? তখন এই ঘর দুটো বানানো হয় মানে? টোনার বান্টি তো বলেছে এই ঘর দুটো ওরা বানিয়েছে, আর তারপরেই তো ওরা আমাদেরকে এখানে নিয়ে এসেছে। ওরা তোদেরকে মিথ্যে বলেছিল। আসলে ঘর দুটো ছিল এক নর্তকী মুরগি পাখি। তাহলে আবার সেই পাখি নিজের ঘর কেন ছেড়ে দিয়েছে? শোন শোন, তবে কেন ছেড়ে দিয়েছে। ওই দুই ঘরের পেছনে ছিল রকি টোনার বাস। রকি টোনা ওই নর্তকীকে ভীষণ পছন্দ করত। শোন না রে মুন্নি, তুই এই নাচ গান করা বন্ধ করে দে না রে। আমি যদি নাচ গান করা বন্ধ করে দিই, তাহলে আমি আবার টাকা কোথায় পাবো? হ্যাঁ, আর টাকা না পেলে আমি খাবো কি? তোকে তো আমি ভালোবাসি বল, আর আমি তোকে বিয়ে করে তোর ভরণ পোষণের সব দায়িত্ব নেব রে। আমি তো নাচ গান করে বেড়াই, আর তুই তো এই জঙ্গলের অনেক ভালো ছেলে। সবাইকে আমাদেরকে মেনে নেবে বলতো? কে মানলো আর কে না মানলো তাতে আমার কোনো কিছু যায় আসে না রে। তুই মানলেই হলো, বুঝতে পেরেছিস তো? না রে, তা হয় না। আমরা একটা সমাজে বাস করি, আর সমাজের প্রতি আমাদের তো একটা দায়িত্ব আছে। তোর যদি আমাকে এতই ভালো লাগে, তবে তুই মোড়লের কাছে যা, আর গিয়ে আমাদের ব্যাপারে সবটা খুলে বল। মোড়ল মশাই যদি আমাকে তোর সঙ্গে বিয়ে দিয়ে দেয়, তাহলে এই জঙ্গলের কেউই আমাদের কোনো কথা বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, তবে আমি যাচ্ছি ওই মোড়লের কাছে। তবে আমি তোকে সাথে নিয়ে যাব রে। যা হবে তা একসঙ্গেই হবে। এবারে তুই চল চল আমার সাথে। ওরা দুজনে মিলে মোড়লের কাছে যায়, আর তাদের বিয়ের কথা মোড়লকে জানায়। আর এসব কথা শুনে মোড়ল ভীষণ রেগে যায়। কি রকি, তুই তো অনেক ভালো একটা ছেলে। এত ভালো একটা ছেলে হয়ে তুই কেন এই নর্তকীকে বিয়ে করতে চাস বলতো? যেখানে আমরা কেউই এই পাখিকে কোনো সম্মান দেই না। আমি যেমন রক্তে মাংসে গড়া পাখি, মনিও তো ঠিক তেমনই রক্তে মাংসে গড়া পাখি। তাহলে কেনই বা আমাদের বিয়েটা মানা যাবে না বলুন তো? তাছাড়া নাচ গান করা তো কোনো খারাপ কিছু নয়। কেউ নিজের শখ আহ্লাদ পূরণ করার জন্য নাচতেও পারে, গান গাইতেও পারে। তাই বলে তো আর আমরা তাকে ঘৃণা করতে পারি না। দেখ রকি, তুই কিন্তু আমার সঙ্গে অযথাই তর্কে জড়াচ্ছিস। আর একটা কথা তুই কান খুলে শুনে রাখ, আমি তোদের বিয়েটা কখনোই মেনে নিতে পারবো না। তবে আপনিও কান খুলে শুনে রাখুন মোড়ল মশাই, আমি মুন্নিকে বিয়ে করব, আর এটাই হচ্ছে নিশ্চিত। চল মুন্নি চল, এইখানে আর এক মুহূর্ত নয়। জানিস তো, তারপর ওরা ওদের ঘরে ফিরে যায়, আর ঘরে ফিরে গিয়ে দেখে কি আপনারা এখানে কি করছেন? আমরা সবাই তোদের ভালোবাসার ইতি ঘটাতে এসেছি। এইভাবে বিনা অপরাধে তোরা কিনা আমাদেরকে মারলি, আমরা আবারও ফিরে আসব, আর তখন তোদেরকেও ধ্বংস করব। এই শেষ কথাটুকু বলেই ওরা দুজনেই মারা যায়। আহারে, অনেক কষ্টদায়ক ঘটনা। কিন্তু মাসি, এইসবের সঙ্গে বান্টির কি সম্পর্ক?
বান্টি তো ওদের বিষয়ে সবটা জানতে পেরেছিল আর নিজের দাস বানাতে চেয়েছিল। এদিকে আত্মারা তো এই জঙ্গলের ধ্বংসলীলা চালাতে চাচ্ছে, আর তার জন্য প্রয়োজন ওদের ওই 2 ঘর। কিন্তু ওদেরকে যদি ঘরটা দিয়ে দেওয়া হয় তবে তো আমাদের মৃত্যু নিশ্চিত। বলছি কি মাসি, ওদের আটকানোর কি কোনো উপায় নেই? একটাই উপায় আছে, আর তা হলো ওই 2 ঘরকে পুড়িয়ে ছাই করে দেওয়া। মিনুর কথা শেষ হতে না হতে হঠাৎ করে চারদিকে অন্ধকার নেমে আসে। তারই মধ্যে 2টো আত্মা এসে প্রকট হয়। তোদের যে আবার এত বড় সাহস! তোরা কি না আমাদেরকে ধ্বংস করার কথা ভাবছিস? আজ তো তোদেরকে চিবিয়ে চিবিয়ে খাবো। রকি, তুমি যাও যাও, সব কটাকে ধরে ফেলো। না না, আমাদেরকে ছেড়ে দাও, আমাদের তো কোনো দোষ নেই বলো। আত্মা দুটো কারো কোনো কথা না শুনে পাখিদেরকে ধরে আর ছিঁড়ে ছিঁড়ে খেতে থাকে। এদিকে দ্রুত গিয়ে একটা মশাল হাতে নিয়ে তাতে করে আগুন লাগিয়ে সেই 2 ঘরের কাছে যায়। এরপর টুনি সেই 2 ঘরে আগুন লাগিয়ে দেয়। সাথে সাথে 2 ঘর আগুনে পুড়ে যায়। এরপর সাথে সাথে সেই 2 আত্মা অদৃশ্য হয়ে যায় আর পুরো জঙ্গল আত্মার হাত থেকে বেঁচে যায়। আর জঙ্গলবাসী আবারও সুখে শান্তিতে আগের মধ্যে বসবাস করতে থাকে। নরম তুলতুলে পাখির মাংস খেতে যে কি মজা! কেউ না খেলে এর স্বাদ একবার বুঝবে না। এখন যে যে আমার এই বাগানে আসবে, আমি তাদেরই ঘাড় মটকিয়ে খাবো। পেতনি তার শিকার ধরে খেতে থাকে, আর এরপর সকাল হয়। ধীরে ধীরে সবার মাঝে বাঁশবাগানের পেতনির কথা ছড়িয়ে পড়ে। এই এই, তুই শুনেছিস কাল রাতে আমাদের বনের উত্তরের একটা পাখিকে ওই বাঁশবাগানের পেতনি ঘাড় মটকে খেয়েছে রে। এখন থেকে আমাদের সবাইকে সাবধানে থাকতে হবে। রাতের বেলায় একদম বাঁশবাগানের পাশ দিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ রে সুখী, তুই একদম ঠিক কথা বলেছিস। তাহলে সেই কথাই থাকলো, এখন তোমরা নিজেদের কাজে চলে যাও। সব পাখিরাই ভীত হয়ে নিজেদের কাজে চলে যায়। এদিকে মিনু, জানিস সুখী, আজকে শহর থেকে আমার মেয়ে জামাই বাড়িতে আসছে। কে জানে তারা এসে আবার কোনো বিপদেই পড়ে নাকি। কিচ্ছু হবে না মাসি, তুমি সৃষ্টিকর্তার উপর ভরসা রাখো, সবটা ঠিক হয়ে যাবে। আচ্ছা রে সুখী, তাহলে তুই থাক, আমি বরং বাড়িতে গিয়ে রান্না বান্না শুরু করে দিই। ছেলে মেয়ে দুটো এসে আবার খাবে। আচ্ছা যাও মাসি। মিনু নিজের বাড়িতে ফিরে সুস্বাদু খাবার রান্না করতে থাকে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে আসে। ওইদিকে টোনাটুনি রাস্তা দিয়ে হেঁটে আসছিল। টোনা, সন্ধে তো হয়ে এলো। আমি শুনেছি ওই বাঁশবাগানে নাকি পেতনি থাকে। এখন যদি আবার ওই পেতনি আমাদের কোনো ক্ষতি করে দেয়? টুনি, তুমি বোকা নাকি? ওসব পেতনি বলতে কিছু হয় নাকি বলো তো? যা হয় সব পাখিদের মনের ভুল। না গো টোনা, সত্যি বাঁশবাগানে পেতনি আছে। এ মা, দেখো দেখো, আমরা কথা বলতে বলতে তো বাঁশবাগানেই চলে এলাম। চারদিকে কেমন ছমছমে ভাব, মনে হচ্ছে পেতনি এসে এক্ষুনি আমাদের ঘাড়টা মটকে দেবে। হা 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 হা। টুনি, ওই দেখো তোমার পাশে পেতনি। ওরে বাবা গো, কোথায় কোথায় টোনা, পেতনি কোথায়? হ্যাঁ টুনি, তোমাকে আমি বোকা বানালাম। আচ্ছা, তুমি যখন এতই পেতনির কথা বলছো, তবে আমি পেতনিকে দেখার জন্য ডাকতে থাকি। দাঁড়াও, পেতনিকে দেখতে যে আমারও খুব ইচ্ছে হচ্ছে। বাঁশবাগানের পেতনি, কোথায় তুমি? একটু সামনে এসো, তোমার মুখ দর্শন করার যে আমার খুব ইচ্ছে। কি হলো পেতনি, সামনে এসো। এসব তুমি কি করছো কি টোনা? সত্যি সত্যি তুমি পেতনিকে ডাকছো? এবার যদি সত্যি সত্যি পেতনি এখানে চলে আসে, তখন তুমি কি করবে বলো তো? টুনির কথা শুনে টোনা ফ্যাল করে হাসতে থাকে। এদিকে টোনা ডাক শুনে বাঁশবাগানের পেতনি একা একাই বলতে থাকে, আমাকে অসহায় কে ডাকছে? আমার বাড়িতে এবার দিয়ে কেউ যায় না রাতের বেলা। তাহলে আজকে এটা কোন সাহসী পুরুষ? একবার তার মুখটা দেখা দরকার। পেতনি অদৃশ্য হয়ে টোনাটুনির সামনে যায়, কিন্তু তারা দুজনের একজনও পেতনিকে দেখতে পায় না। দেখেছি টুনি, এখানে পেতনি নেই। শাশুড়ি মা ওইদিকে আমাদের জন্য সুস্বাদু রান্না করে হয়তো অপেক্ষা করছে। ওরে বাবা, সুস্বাদু রান্না আবার পাখিদের হাতে! কতদিন থেকে তো সুস্বাদু খাবার খাই না। আমি এসেছিলাম এই ছেলেটাকে দেখতে। এবার বরং এর ভেতরে ঢুকে যাই, তাহলে আমি সুস্বাদু খাবার আর নরম নরম পাখির মাংস খেতে পারবো। পেতনি তার ভাবনা মতোই টোনা
টোনার শরীরে ঢুকে পড়ে আর টোনার ভেতরে থাকা পেতনি টোনাকে পরিচালনা করতে থাকে। এই তুমি এত ধীরে ধীরে হাঁটছো কেন? একটু তাড়াতাড়ি হাঁটা যায় না? সুস্বাদু খাবারের জন্য আমার জিভে যে একদম লক লক করছে। তুমি কি সেটা বুঝতে পারছো না নাকি শুনি? টোনা, হঠাৎ করে তোমার আবার কি হলোটা কি বলো তো? টোনা টুনির কোনো কথা না শুনে টুনির হাত ধরে দ্রুত হাঁটতে থাকে আর কিছুক্ষণের মধ্যে তারা বাড়িতেও চলে যায়। কিরে মা টুনি, তুই ঠিকভাবে আসতে পেরেছিস তো? আর বাবা টোনা, কেমন আছো তুমি? হ্যাঁ হ্যাঁ, আমি ভালো আছি। এখন আমাকে তাড়াতাড়ি খেতে দিন তো। হ্যাঁ হ্যাঁ বাবা, অবশ্যই খেতে দেব। তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি এক্ষুনি টেবিলে খাবার দিচ্ছি। কোনো হাত মুখ ধোয়ার প্রয়োজন নেই মা, আমাকে খাবার দিন বলছি। টোনার এমন আচরণে টুনি আর মিনু ভীষণ অবাক হয়ে যায়, কিন্তু সময়ের জন্য মিনু সেসব ঝেড়ে টোনাকে খেতে দেয় আর টোনা একটা হাঁড়ির খাবার খেয়ে সব সাবার করে দেয়। কতদিন পর যে এমন সুস্বাদু খাবার খেলাম, তা বলি কি মা, আর খাবার নেই? মানে বাবা, রান্না করা খাবারগুলো সব শেষ। তুমি বসো, আমি তোমার জন্য খাবার রান্না করে নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে মা, আমি বিশ্রাম নিতে চলে গেলাম, আর খাবার হয়ে গেলে আমাকে ডাকবেন। টোনা টেবিল থেকে উঠে ঘরে চলে যায়। এদিকে মিনু আর টুনি মা, তোমার জামাইয়ের কি হলো বলো তো? ও তো কোনোদিনও এভাবে খাবার খায় না, আর তাছাড়া তোমার সাথেও তো ও কোনোদিনও এমন খারাপ আচরণ করে না। তাহলে ও আজকে কেন এমনটা করলো? মা রে, সবাই তো আর সব সময় এক থাকে না রে, মাঝে মাঝে মনে পরিবর্তন ঘটে। অনেক রাত হয়ে গেছে, তুই বরং জামাইয়ের কাছে যা আর গিয়ে দেখ জামাই কি চায়। আমি বরং জামাইয়ের জন্য সকালের খাবার রান্না করি। টুনি তার মায়ের কথা মতো পেতনি রূপী টোনার কাছে যায়। টোনা, তোমার কি কিছু লাগবে? হ্যাঁ টুনি, আমার পেট ভরেনি, আমার জন্য কাঁচা মাছ নিয়ে আসো তো তাড়াতাড়ি। এসব কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? চুপ, তাড়াতাড়ি নিয়ে এসে যাও। টুনি টোনার কথায় বাধ্য হয়ে রান্নাঘরে যায় আর ফ্রিজ থেকে মাছ বের করে এনে টোনাকে দেয়। আর টোনা কাঁচা মাছই গপ গপ করে খেতে থাকে। টোনা, এই টোনা, তোমাকে কি ভূতে ধরেছে নাকি বলো তো, যে এভাবে খাচ্ছো? টোনা কোনো কথারই জবাব দেয় না। এভাবে পুরো রাত কেটে ভোর হয়। এইদিকে টোনা সারাদিনের মধ্যে একবারও ঘর থেকে বের হয়নি। দেখতে দেখতে রাত হয়ে আসে। এদিকে টুনি আর মিনু গল্প করতে থাকে। ওইদিকে টোনা রূপী পেতনি জঙ্গলে বের হয় পাখি খাওয়ার জন্য, আর ভাগ্যক্রমে একটা পাখি পেয়েও যায়। পাখির মাংস খেতে যে কি স্বাদ, প্রাণটা একেবারে জুড়িয়ে গেল। টোনার এই পাখি খাওয়ার দৃশ্যটা সুখী দেখে ফেলে আর সুখী জঙ্গলে গিয়ে বলতে থাকে, এই এই তুমি সবাই শোনো, মিনু মাসির জামাই আছে না টোনা, ও পাখি ধরে খাচ্ছে। না জানি কখন আমাদেরকে ধরে খায়। আমাদেরকে ধরে খাওয়ার আগে ওই টোনাকে জঙ্গল থেকে বের করতে হবে। সুখীর কথা শুনে সবাই রেগে মিনুর বাড়িতে যায়। এমন সময় মিনু একটা তান্ত্রিককে নিয়ে এসে হাজির হয়। তোমরা কেউ ভেতরে যেও না, কারণ আমার জামাইয়ের ভেতরে নিশ্চয়ই কোনো পেতনি ঢুকেছে। ও প্রথম দিন যেমন অস্বাভাবিক ভাবে খাবার খাচ্ছিল, সেদিনই আমার সন্দেহ হয়েছিল। তাই আমি চুপি চুপি তান্ত্রিক বাবার সাথে পরামর্শ করেছিলাম, আর আজ আমি বাবাকে নিয়েই চলে এলাম। তোমরা সবাই আমার পেছনে গিয়ে দাঁড়াও, আমি বাঁশবাগানের পেতনিকে হাজির করব। তান্ত্রিক তার জাদু বলে টোনার ভেতর থেকে পেতনিকে বাইরে নিয়ে আসে। তান্ত্রিক, কত খুব সাহস, তুই আমার উপরে মন্ত্র প্রয়োগ করিস, আজ তো তোকে আমি খেয়ে ফেলবো। তুই আমার কিছুই করতে পারবি না, কারণ আমি মন্ত্র বলে তোর চারদিক ঘিরে ফেলেছি। এবার তোকে বোতলে বন্দি করা বাকি আছে। না তান্ত্রিক না, এটা তুই একদম করবি না, আমাকে তুই বন্দি করবি না। তান্ত্রিক পেতনির কোনো কথা না শুনে পেতনিকে বোতলে বন্দি করে ফেলে। এরপর তান্ত্রিক সেই বোতলটাকে মাটির তলায় পুঁতে রাখে। তান্ত্রিক, তুই একেবারে আমাকে বন্দি করতে পারবি না, আমি আবার আসবো আর আমি প্রতিশোধ নেব। পেতনির কথায় সবাই অনেক ভীত হয়ে যায়। তারপর থেকে সবাই স্বাভাবিকভাবে জীবনযাপন করতে থাকে।